সুপ্রিম কোর্ট নির্ধারিত বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা পেরিয়ে গেল। এবার তাহলে কি? এই ডিএ না দেওয়ার জন্য নতুন নতুন বাহানা সাজাচ্ছে রাজ্য সরকার, এমনটাই মনে করছে চাকরিজীবী মহলের একটা বিরাট অংশ। অন্যদিকে ডিএ সরকারের সম্পূর্ণ ইচ্ছাধীন, এটাই বলছে ষষ্ঠ বেতন কমিশন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ইচ্ছে হলে তবেই ডিএ পাওয়া যাবে, অবশেষে প্রকাশ্যে আসছে ষষ্ঠ কমিশনের সেই সুপারিশ। আমরা ডিএ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আদৌ এটা পাওয়া যাবে কি যাবে না, গেলে সেটা কবে পাওয়া যাবে। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো কর্মচারী মহলে আশঙ্কা, উদ্বেগ তো ছিলই, এবং সেটা কার্যত সত্যি হয়ে গতকাল বৃহস্পতিবার ঘোষণা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই বকেয়া ডিএর একাংশ দেওয়ার কাজ। স্বাভাবিকভাবেই এ নিয়ে বিক্ষোভ তৈরি হচ্ছে কর্মচারীদের একটা বিরাট অংশের মধ্যে। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আদালত অবমাননা মামলার প্রস্তুতি শুরু করেছে মামলাকারী কর্মচারী সংগঠনগুলি। যদিও সরকারিভাবে না হলেও রাজ্য প্রশাসনের একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজ শুক্রবার পর্যন্ত ডিএ দেওয়ার সময় রয়েছে। অনেকে আবার এটাকে ব্যঙ্গ করে বলছেন যে এর আগে আমরা বিভিন্নভাবে জানতাম, এখন সেটা সূত্র মারফত হয়ে দাঁড়াচ্ছে। গত 16ই মে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। মামলাকারী সংগঠনগুলির দাবি সেই সময়সীমা শেষ হয়েছে বৃহস্পতিবারই। গত কয়েক সপ্তাহে বাজার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার। তাতে অনেকের মনে হয়েছিল যে এই ধার হয়তো বকেয়া ডিএ মেটানোর স্বার্থেই করা, কিন্তু সেগুড়ে বালি। এতদিনে তেমন কোনো প্রতিফলন রাখেনি নবান্ন। এমনকি ডিএ নিয়ে সরকার কি ভাবছে তা নিয়ে মুখে কার্যত কুলু পেটেছেন প্রশাসনের শীর্ষ মহলের আধিকারিকেরা। এদিন মুখ্যমন্ত্রী দীঘা সফরকালীন আচমকাই সাংবাদিক বৈঠক ডাকেন বিকেলবেলায়। ফলে কর্মচারী মহলে অনেকের মনে হয়েছিল যে এবার বুঝি ঘোষণা হবে বহু কাঙ্ক্ষিত সেই ডিএ। কিন্তু সে পথে হাঁটেননি মাননীয়া। সাংবাদিক বৈঠক হয় নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে। সেই সাংবাদিক বৈঠকে ডিএ প্রসঙ্গে একটি শব্দও উচ্চারিত হয়নি। ফলে কর্মীদের মধ্যে চর্চা আরও তীব্র হয়েছে। তবে কি রাজ্য সরকার আদালত অবমাননার মামলাকে স্বাগত জানাচ্ছে? এ প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট একটা অংশের যুক্তি যে এতে শুনানি ইত্যাদি আইনি প্রক্রিয়ায় আরও সময় খরচ হবে, স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবে ডিএ দেওয়ার কাজ। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা, রাজ্যের রিভিশন পিটিশন করতে যাওয়া, এগুলোর মধ্যে কি মনে হচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টের রায় মানতে চাইছে? রাত 12টা পর্যন্ত অপেক্ষা করুন। তবে উনি যদি ভাবেন যে কায়দায় বাংলাটা চলবে, সেভাবে সুপ্রিম কোর্টও চালাবেন, তাহলে ভুল করবেন। তবে এদিনই সময়সীমা শেষ হওয়ায় কোমর বাঁধতে শুরু করেছে ডিএ মামলাকারী কর্মচারী সংগঠনগুলি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যে আদালত অবমাননার মামলা কেন হবে না তা নিয়ে আইনি নোটিশ দেওয়া হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে সর্বোচ্চ আদালতেই এই মামলা হবে। 14 জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। তারপর মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল তিনি বলেছেন যে প্রায় 10 বছর ধরে এই সরকার ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটাই প্রয়াস চালিয়ে যাচ্ছে, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হবে অবমাননা মামলার আগে। সময় বেঁধে দেওয়া হবে যাতে কাল বিলম্ব না করে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মেনে 25% ডিএ মিটিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখছি যে ডিএ না দেওয়ার জন্য নতুন বাহানা কিন্তু সাজাচ্ছে রাজ্য সরকার। এই যে হাতে মাত্র কয়েকটা দিন বাকি ছিল, এর মধ্যে যে সুপ্রিম কোর্টের নির্দেশ তারা পালন করলেন না এই কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দেওয়ার, এই জল্পনার মধ্যেই বিজেপির তরফে দাবি করা হলো যে তাতে হতাশ হবেন রাজ্য সরকারি কর্মচারীরা, যে দাবিটা উঠে আসছে যে বকেয়া ডিএ দেওয়ার বদলে ফের সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার। সেজন্য সাজানো হয়েছে দুটি রণনীতি। এক ভিডিও বার্তায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ কিন্তু দেবে না, তার বদলে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে, আর সেজন্য দুটি অজুহাত খাড়া করেছে তারা। আদালতে তারা বলবে যে বকেয়া ডিএ মেটানোর মতো আর্থিক সচ্ছলতা রাজ্যের নেই, তাতেও কাজ না হলে সরকার আদালতকে জানাবে যে কর্মীদের কার কত ডিএ বকেয়া রয়েছে তার হিসেব নেই তাদের কাছে।
কারণ 2009 সাল থেকে কর্মচারীদের ডিএ বাকি। 2015 সালে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসাব অফলাইন থেকে অনলাইনে আনা, কিন্তু অফলাইন হিসাবে কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসাব নেই রাজ্য সরকারের কাছে। সেজন্য প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখে হিসাব করতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ প্রক্রিয়া। এ ব্যাপারে সরকার বা তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 30শে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে, যার খরচ 10,000 কোটি টাকার কিছু বেশি। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে 25% বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেই রুল বদল করার দাবি জানিয়ে নাকি আদালতে যাওয়ার কথা ভাবছিল সরকার। এই নিয়ে একাধিক রিপোর্টও বেরিয়েছিল। এরই মাঝে এই প্রসঙ্গে মুখ খোলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু। তিনি জানান, সরকার যদি রুল বদলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে কোনো আবেদন করে থাকে তাহলে নিয়ম অনুযায়ী সেই সংক্রান্ত আবেদনের একটি কপি মামলাকারীদের হিসেবে তাদের পাওয়ার কথা। তবে সেই ধরনের কোনো নথি এখনও পর্যন্ত তারা পাননি, এমনটাই তিনি জানিয়েছেন। আবার অন্যদিকে ডিএ সরকারের সম্পূর্ণ ইচ্ছাধীন, এটাই নাকি বলা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ কেন হচ্ছে না, এ নিয়েও কিন্তু মামলা হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো 1 জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করার কথা রাজ্য সরকারের। সেই রিপোর্ট অনুযায়ী ডিএ সরকারের ইচ্ছাধীন বলে জানিয়েছে ষষ্ঠ বেতন কমিশন। কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই অনুযায়ী ডিএ দিতে যে বাধ্য নয় সরকার তা বলা হয়েছে। 2010 সাল থেকে কার্যকর ষষ্ঠ বেতন কমিশন, তার ভিত্তিতে নতুন কাঠামোয় বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট এবং কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টেও অন্তর্বর্তী রায়ে জানানো হয়েছিল যে বকেয়া ডিএর অন্তত 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে অবশ্য বলা হয়েছে যে আর্থিক ক্ষমতা অনুযায়ী ডিএ স্থির করবে রাজ্যই। ডিএ দিতে পরিমাণ কত টাকা প্রয়োজন বা বাড়াতে বা কত টাকা কমাতে কত টাকা প্রয়োজন, এই সমস্তগুলোর হিসাব এগুলো নাকি সরকার এখন করতে পারছে না। বছরে একবার ডিএ দেওয়ার রীতি চালু হয়েছে রাজ্যে। কর্মচারী সংগঠনগুলির অভিযোগ যে এ রাজ্যের যে কর্মচারীরা চেন্নাই বা দিল্লিতে কর্মরত তারা কেন্দ্রীয় সরকারের হারে বছরে 2বার ডিএ পান। ডিএর মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, সভাপতি শ্যামল কুমার মিত্র, তারা বলেন যে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএ দেওয়ার যে সুপারিশ করেছিল তা কার্যকর করেছিল বামফ্রন্ট সরকার। বর্তমান সরকারের আমলে ষষ্ঠ বেতন কমিশন কর্মচারীদের বিপদে ফেলতে চাইছে। 1980 সালকে মূল্যসূচকের 100 পয়েন্ট ধরে বেতন কমিশন তৈরি এবং বেতন কাঠামোর প্রস্তাব রয়েছে। তার ভিত্তিতে নতুন বেতন কাঠামো হয়েছে। ডিএর ক্ষেত্রে ভিন্ন অবস্থানে কমিশনের কার্যকারিতাই থাকে না। অন্য মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের প্রতিক্রিয়া যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই সুপারিশের উল্লেখ করেনি রাজ্য। আবার অন্যদিকে যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে হলে তবেই নাকি ডিএ। অবশেষে ষষ্ঠ বেতন কমিশনে নাকি সেরকমই ইঙ্গিত রয়েছে। তো সেখান থেকে আমরা যেটা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার উপর নাকি রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রাপ্তির যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করছে। কারণ এই মহার্ঘ ভাতা প্রাপ্তির দায়িত্ব অর্পণ করেছিলেন ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক অভিরূপ সরকার। 5 বছর আগে 2019 সালের 23শে সেপ্টেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ গ্রহণের কথা জানিয়েছিল রাজ্য সরকার, কিন্তু অভিরূপ সরকারের কমিটির কী সুপারিশ তা প্রকাশ্যে আনেননি রাজ্য সরকার। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায় দেন যে আগামী 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ্যে আনতে হবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সহ রিপোর্ট। আদালতের রায়ের পর বুধবার রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশে বাধ্য হয়। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে রাজ্যের কোষাগার থেকে বেতন প্রাপক সরকারি কর্মচারীরা এতদিনে জানতে পারলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মহার্ঘ ভাতার যে প্রশ্নে আদতে কর্মচারী বিরোধী সুপারিশই করেছে অভিরূপবাবু এবং তার কমিশন। মহার্ঘ ভাতার প্রশ্নে কী ছিল, ষষ্ঠ বেতন কমিশনের কী সুপারিশ ছিল, এ নিয়ে প্রশ্ন উঠছে। 197 পাতার রিপোর্টে 131 পাতার 12.4 নম্বর প্যারায় রাজ্য সরকারের কাছে মহার্ঘ ভাতা নিয়ে অভিরূপ সরকার কমিশনের সুপারিশে বলা হয়েছে যে রাজ্য সরকার কর্মচারীদের সময়ে সময়ে মহার্ঘ ভাতা দিতে পারে, তবে তা রাজ্যের আর্থিক পরিস্থিতি বিচার করেই রাজ্য সরকার দিতে পারে। তার থেকেও বিপজ্জনক মন্তব্য করা হয়েছে যে মহার্ঘ ভাতার ভিত্তি নিয়ে রাজ্য কমিশন সরকারকে সুপারিশ করেছিল
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে ডিএ দেওয়ার কোনো দরকার নেই। কার্যত বেতন কমিশনের এহেন সুপারিশের ভিত্তিতেই রাজ্যের অর্থ দপ্তর 2019 সালের 25 সেপ্টেম্বর রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুলস 2019 তৈরি করে। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার মমতা ব্যানার্জির আমলে রোপার ভিত্তিতে অনুল্লেখ থেকে যায় যে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার প্রসঙ্গ। এ রাজ্যে 2020 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ, যার ভিত্তিতে এখনও পর্যন্ত এ রাজ্যের সরকারি কর্মচারীদের শুধু ষষ্ঠ বেতন কমিশনের ডিএ বকেয়া 37%। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সামনে আসার পর রাজ্যের সরকারি কর্মচারীরা এখন প্রশ্ন তুলছেন, এক রাজ্যে কিভাবে দুই ধরনের মহার্ঘ ভাতার আলাদা বিধি হতে পারে? কারণ দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের যে সরকার নির্দেশিকা জারি করেছিল যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা তারা দিয়ে আসছে, এমনকি অভিরূপ সরকার কমিটির সুপারিশে সরকারি কর্মচারীদের এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স 15% থেকে কমিয়ে নজিরবিহীনভাবে 12% করা হয়েছিল। কিন্তু দিল্লি ও চেন্নাই শহরে বঙ্গভবনে কর্মরত এ রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে 24% বাড়ি ভাড়া পেয়ে যাচ্ছেন। এক সরকারে দুই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি কর্মচারীরাই। 5 বছর পর ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট চোখে দেখে এদিন তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী তিনি জানান যে দেশের প্রতিটি রাজ্য সরকারি যে কর্মচারীরা তাদের রয়েছে মহার্ঘ ভাতা যে রাজ্য সরকার দিয়ে থাকে, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান কী ভিন্নতা দেখালেন তা বোধগম্য নয়। পশ্চিমবঙ্গ কি দেশের মধ্যে থেকে বিচ্ছিন্ন? এমনিতেই রাজ্যে পঞ্চম বেতন কমিশনের প্রাপ্ত মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ দেশের শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন রায় দিয়ে রাজ্য সরকারকে আগামী শুক্রবারের মধ্যে 2009 সাল থেকে 2019 সালের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছে। এই রায় কার্যকর হওয়ার আগে গত 5 বছর স্যাট, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সহ সর্বত্র রাজ্যের আইনজীবীরা বলে এসেছেন ডিএ কর্মচারীদের অধিকার নয়। রাজ্য সরকার সদিচ্ছা হলে ডিএ দেবে। কর্মচারীদের ডিএ প্রাপ্তি নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জিও একাধিকবার রাজ্যের ইচ্ছার উপর কর্মচারীদের ডিএ প্রাপ্তির পক্ষে সওয়াল করে গেছেন। ফলে মুখ্যমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলিত হয়েছে অভিরূপ সরকারের কমিশনের রিপোর্টেও। ভবিষ্যতে কি হতে চলেছে আপনাদেরকে জানাতে থাকব। তার আগে একটা কথা জানিয়ে রাখি যে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য মামলা করে কর্মচারী সংগঠন ইউনিট ফোরাম। সংগঠনের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তিনি জানান, বামফ্রন্ট সরকার কর্মচারী সংগঠনগুলিকে ডেকে পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট হাতে হাতে তুলে দিয়েছিল। আর এই সরকারের কাছে রিপোর্টের জন্য প্রথমে তথ্যের অধিকার আইনে চাওয়া হয়েছিল, সেখানে ব্যর্থ হওয়ার পর কলকাতা হাইকোর্টে মামলা করতে হয়েছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য 2023 সালে রায় দিয়েছিল, কিন্তু তা কার্যকর করেনি সরকার। ফলে ফের রিট পিটিশন করে মামলা করতে হয়। শেষ পর্যন্ত গত সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহা রায় দেওয়ার পর এদিন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সামনে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।